এই যে এইবার আগামী কোরবানি ঈদে ধরেন আগামী কোরবানি ঈদে আমাদের মুভি আসবে আবারও নাকি 6-7টা, যেইখানে তুফানের মতো বিগ স্কেলের বিগ অ্যারেঞ্জমেন্টের এত বড় একটা মুভি আসবে, যেখানে বাংলাদেশের ইতিহাসের বাংলা ফিল্মের ইতিহাসের সবচেয়ে বড় একটা অ্যাকশন ফিল্ম আসবে শাকিব খান রায়হান রাফির তুফান। সেইখানে আরও 6-7টা মুভি রিলিজ পাবে। তো সেই প্রযোজকগুলোকে পাগল বলা ছাড়া কি আসলে আর কিছু বলা যায়? হাই এভরিওয়ান, ফিল্ম টক স্টুডিও থেকে আমি মুসা আপনাদের সাথে আজকে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি টপিক নিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেরকম একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ঢালিউড ইন্ডাস্ট্রির প্রযোজক বা প্রযোজনা প্রতিষ্ঠানগুলা কতটা ব্যবসা বোঝে বা বিজনেসটা বোঝে, ফিল্ম পলিসিটা বোঝে, বা লগ্নিকৃত টাকা কিভাবে তুলে আনতে হয়, বা এখন যে লসটা তারা খাচ্ছে সেই লস থেকে কিভাবে বাঁচতে পারে বা লসটাকে কমিয়ে আনতে। প্রথমত কথা হচ্ছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশিরভাগ মুভি তৈরি হয় হচ্ছে ঈদকে কেন্দ্র করে। এরা ভাবে যে ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ্যাল বাংলাদেশের, এবং সবাই তখন ফ্রি থাকে, সবাই তখন মুভি দেখে, এবং ওই সময়ই মুভিটা রিলিজ দিলে তাদের মুভিটা ভালো একটা বিজনেস করতে পারবে বা তাদের প্রফিট হবে। এরকম চিন্তা ভাবনা থেকে আপনার 98% প্রযোজক বা 98% পরিচালকরা মুভি তৈরি করে হচ্ছে সেই ঈদকে কেন্দ্র করে। কিন্তু মূলত এইটা কি আসলে ইন্ডাস্ট্রির জন্য ভালো বা সেই মুভিগুলোর জন্য ভালো হচ্ছে? হ্যাঁ, মুভিগুলোর জন্য ভালো হবে যখন তারা তাদের কন্টেন্টটাকে অনেক কোয়ালিটি সম্পন্ন করতে পারবে এবং তার চেয়ে বড় কোনো মুভির সাথে রিলিজ দিবে না, তখন তারা একটু প্রফিট করতে পারবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা বা ঈদ কেন্দ্রিক সিনেমাগুলোর যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী কিন্তু তারা আসলে প্রফিট করার কোনো কথা না। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, গত আপনার প্রায় 10-12 বছর থেকে আপনার খুব কম সংখ্যক সিনেমা তাদের লগ্নিকৃত টাকা ফেরত আনতে পারে বা হিট, সেমি হিট, সুপারহিট, ব্লকবাস্টার এগুলো হয়। সেইখানে শাকিব খান হচ্ছে রেগুলার। শাকিব খান যদি 10টা মুভি করে তার মধ্যে 8টা মুভি আপনার ব্লকবাস্টার হিট বা সেমি হিট হবেই, এটা মাস্ট বি। এবং শাকিব খানই একমাত্র মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার মতো হিরো। শাকিব খানকে নিয়ে যারা মুভি বানায় তারাই লগ্নিকৃত টাকা অন্তত ফেরত আনতে পারে, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। তো এইরকম আর কোনো হিরোর মুভি কিন্তু লগ্নিকৃত টাকা ফেরত আনতে পারে না। তারপরেও কিছু কিছু হিরোর মুভি প্রত্যেকটা ঈদে 2-3টা করে আসে, প্রত্যেকটা ঈদেই তাদের মুভি আসে। কেন? দেখেন, বিজনেস করতে হলে কি করতে হবে? আমার যদি একটা ভালো কন্টেন্ট থাকে, যেমন আমি একজন প্রযোজক, আমি ভালো একটা কন্টেন্ট বানাইছি, তো এই মুভিটাকে বা এই কন্টেন্টটাকে আমার মানুষকে দেখাইতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমি দেখাবো যে হ্যাঁ, এরকম একটা কন্টেন্ট তৈরি হয়েছে, মানুষকে বিচার করার একটা স্পেস দিতে হবে। তো এই স্পেসটা আমাদের প্রযোজকরা দেয় না, কারণ তারা সবসময় বড় বড় মুভির সাথে তাদের মুভিগুলো রিলিজ করে। গত রোজার ঈদের আগের যে কুরবানি ঈদ গেছে, সেই কুরবানি ঈদ থেকে প্রিয়তমার বেলায় থেকে যদি আমরা শুরু করি, দেখেন প্রিয়তমার বেলায় কিন্তু অনেকগুলো মুভি, 6-7টা মুভি রিলিজ হয়। সেইখান থেকে প্রিয়তমা হয় ইন্ডাস্ট্রি হিট, এবং পাশাপাশি সুড়ঙ্গ হয় হিট। এখন সুড়ঙ্গ যেভাবেই হোক হিট হয়। তো এই যে সেই 23 সালে আপনার প্রায় দেশীয় মুভি 51টা মুভির মতো রিলিজ হয়েছে, সেখান থেকে 2টা মুভি মাত্র আপনার ব্লকবাস্টার এবং হিট হয়েছে। তো বাদ বাকি যে 48টা 49টা মুভি যে ফ্লপ হইলো, এগুলোর কারণ কি আসলে? আর 90% ফিল্ম, ফিল্ম বলা যায় না, 90% কন্টেন্টই এখন তৈরি হচ্ছে নাটকের আদৌলে। নাটকের যে অভিনেতাগুলো আছে সেগুলো দিয়ে নাটকের গল্পের মতো বা ওয়েব ফিল্মের গল্পের মতো, ওটিটি কন্টেন্টের মতো এইগুলো ফিল্ম তৈরি হচ্ছে। মূলত ওটিটি বা নাটক এইগুলো গল্পকে বিগ স্ক্রিনে খাওয়ার মতো। বিগ স্ক্রিন যে কী জিনিস, এইটাই আমাদের বর্তমানের অনেক পরিচালক জানে না, অনেক প্রযোজক জানে না, অনেক হিরোই জানে না যে বিগ স্ক্রিনটা কী জিনিস, বিগ স্ক্রিনে কী ধরনের কন্টেন্ট দিতে হয়। সো এইটা অনেক বড় একটা কারণ, যার কারণে এত ফ্লপ মুভি, বছর বছর ডজন ফ্লপ মুভি যাইতেছে। তো এই ফ্লপ মুভিগুলোর কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। কারণ 50টা মুভির মধ্যে যদি 48টা মুভি ফ্লপ যায়, সেই ইন্ডাস্ট্রিকে কে উন্নত বলবে? সেই ইন্ডাস্ট্রি কিভাবে উন্নত হবে? সেই ইন্ডাস্ট্রির হল সংখ্যা কিভাবে বাড়বে? কিভাবে বেঁচে থাকবে তারা? আমাকে বলেন।
আবার ধরেন ঈদকে নিয়েই যদি কথা বলি, ঈদ কেন্দ্রিক 7-8টা করে মুভি রিলিজ হয়, যার মধ্যে বড় মুভি থাকে একটা বা দুইটার বেশি বড় মুভি থাকেই না। তো সেই পরিচালকরা কেন, কোন দুঃখে আপনাদের কন্টেন্ট বড় বড় কন্টেন্টের সাথে রিলিজ দেন, যেখানে আপনারা খুব ভালোভাবে জানেন যেখানে আমরা হল পাবো না, বা বেশিরভাগ হল বা 90% হল এই বড় মুভিগুলো নিয়ে যাবে। বিশেষ করে আমি যেটা মিন করতে চাচ্ছি সেইটা হচ্ছে শাকিব খানের সাথে রিলিজ দেওয়া। শাকিব খানের সাথে যে মুভিগুলো আপনারা 7-8টা মুভি রিলিজ দেন, কোন ব্রেন নিয়ে রিলিজ দেন এইটা আসলে আমার জানা নাই। যেইখানে একটা ছোট বাচ্চাও জানে যে শাকিব খান 90% হল নিয়ে যাবে, যদি 150টা হল ওপেন থাকে সেখান থেকে 120টা হল শাকিব খান নিয়ে যাবে, এটা মাস্ট বি। আর শাকিব খানের মুভির হাইপই সবচেয়ে বেশি থাকে, শাকিব খানের মুভি নিয়ে আলোচনা বেশি হয়, শাকিব খানের মুভি সবচেয়ে বেশি মানুষ দেখে। তো এত কিছুর পরেও আপনাদের এই ল বাজেটের কন্টেন্ট কেন ভাই এই বড় বড় মুভির সাথে রিলিজ দেন কেন? আপনারা কি মনে করেন যে ঈদ একটা বড় ফেস্টিভ্যাল, এখানে মুভি রিলিজ দিলেই লগ্নিকৃত টাকা ফেরত আসবে? নো। ঈদ যেমন একটা ফেস্টিভ্যাল, এখানে সব মানুষ যেমন ফ্রি থাকে, এইখানে আপনাদের সিনেমা রিলিজ দিলে যেমন একটু টাকা আনার মতো স্বপ্ন দেখেন, এইটাও আপনাদের মাথায় রাখতে হবে। সেইখানে বড় বড় কন্টেন্ট আছে, সেইখানে বড় একজন মেগাস্টার আছে বা বড় একজন হিরোর মুভি আছে। তো সেই বড় ফেস্টিভ্যালে বড় মুভি, বড় হিরো আরও বড় জায়গা দখল করবে আগের চেয়ে, এইটাও কিন্তু খুব স্বাভাবিক। তো এইগুলো আপনাদের ব্রেনে কেন ধরে না আমি এটা বুঝি না। যেমন গত রোজার ঈদের কথা যদি চিন্তা করি, 8টা মুভি রিলিজ হয়, 8টা মুভির মধ্যে আমাদের শরীফুল রাজ ভালো একজন অভিনেতা, সম্ভাবনাময় একজন হিরো, তার 3টা মুভি আসছে, 3টা মুভি ফ্লপ ডিজাস্টার। তো এই যে তার তকমা লেগে গেল যে ফ্লপ ডিজাস্টার একজন হিরো, তো এই তকমাটা লাগার পেছনে দোষ কার? দোষটা হচ্ছে প্রযোজকের, যে 3টা মুভির প্রযোজক এই মুভিগুলো রিলিজ করছে ঈদে, তাদের দোষ। তারা কিভাবে চিন্তা করে যে শাকিব খানের এত বিগ বাজেটের একটা মুভি থাকা সত্ত্বেও তারা একসাথে এক নায়কের 3টা মুভি নিয়ে আসে আর 3টা মুভিতে প্রফিট করবে কিভাবে? যেখানে হাইপ তুঙ্গে শাকিব খানের, যেখানে 120টা হল, 120+ হল শাকিব খান নিয়ে গেছে, 127টা হলে শাকিব খানের মুভি রিলিজ হয়েছে। চিন্তা করছেন এত কিছুর পরেও এই প্রযোজকগুলো ঈদের মধ্যে এই মুভি রিলিজ দিতে হবে কেন? আপনাদের যে ভালো কন্টেন্ট, যেমন দেওয়ালের দেশ ভালো একটা কন্টেন্ট, আপনার এই যে ওমর ভালো একটা কন্টেন্ট, এইগুলো যেরকমটাই চলছে না কেন, এইটা যদি আপনি আলাদাভাবে রিলিজ দিতেন বা ঈদের 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর রিলিজ দিতেন, মানে ঈদের মুভিগুলোর পরে রিলিজ দিতেন, তাহলে পাবলিক আপনাদের মুভিগুলো মনোযোগ দিয়ে দেখতে পারতো। পাবলিক তখন রিয়েলাইজ করতে পারতো বা জাস্টিফাই করতে পারতো যে এই মুভিগুলোর কন্টেন্টটা কেমন বা ভালো না খারাপ। আপনাদের নায়কদের তারা বুঝতে পারতো যে হ্যাঁ শরীফুল রাজ একজন সম্ভাবনা হিরো। তো এই যে একটা ব্যাপার, এই জিনিসটা আপনাদের মাথায় ঢোকে না, এই বিজনেস পলিসিটা আপনাদের মাথায় ঢোকে না। এই জন্য বছরের পর বছর এই প্রযোজকগুলো লস খেয়ে আসতেছে, তারা লগ্নিকৃত টাকা ফেরত আনতে পারতেছে না, যার কারণে তারা 1 কোটির উপরে বা 1.5 কোটির উপরে আর লগ্নি করার সাহসই পাচ্ছে না। 1 কোটি টাকায় সাহস নাই কারো এখন। কোন নায়কের উপরে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার আপনার ইনভেস্ট করবে বলেন তো? এরকম মানি ব্যাক গ্যারান্টি দেওয়া সাকিব বাদে হিরো কে আছে? নাই। তো এইটা হচ্ছে অবস্থা। আমি বলবো যে দেলোয়ার জাহান ঝন্টু যে বলছিল গত রোজার ঈদে যে 11টা সিনেমার মধ্যে 10টা সিনেমার প্রযোজক কি পাগল? তাদের উন্মাদ ছাড়া কিছু বলা যায় না। অবশ্যই 100%। এবার তুফান সিনেমার সাথে জঙ্গলি সিনেমা আসবে সিয়ামের, যেটা একটা অ্যাকশন ফিল্ম মনে হয়, রোমান্টিক অ্যাকশন ফিল্ম। আর একটা আসবে আপনাদের আরিফিন শুভর নীলচক্র, আর একটা আসবে শরীফুল রাজের কবি সিনেমা। তো এই সিনেমাগুলো কেন আসবে তুফানের সাথে? হ্যাঁ, ক্লাস হোক, তুফানের সাথে জঙ্গলি আসুক, বা সর্বোচ্চ এই ঈদে 4টা ফিল্ম আসুক। যেমন ধরেন টপ এই 4টা ফিল্মই আসুক না কেন, নীলচক্র বা কবি বা আপনার এই যে কী বলে জঙ্গলি, তুফান, এই 4টা ফিল্ম আসুক। আর বাদ বাকি আপনারা আসেন না, আপনারা কেন আসবেন? মানে যেইগুলো আসলে ফিল্মই বলা চলে না, বস্তা পচা, সেইগুলোকে সেন্সর দিয়ে রিলিজ করার পারমিশন দেয়, মুভির পরিবেশ নষ্ট করে ফেলে। এইগুলো দিন শেষে তো একটা হলও পায় না, 1000 টাকাও কোনো মুভি তুলতে পারে না। তারা দিন শেষে বলে যে পাবলিক সিনেমা দেখে না। এর দোষটা কি আসলে পাবলিকের? দোষটা কি আসলে অডিয়েন্সের? অডিয়েন্স ভালো সিনেমা পেলে অবশ্যই দেখে, যেইটা লিডার আমি বাংলাদেশ প্রমাণ করছে, যেইটা প্রিয়তমা প্রমাণ করছে, যেটা সুরঙ্গ প্রমাণ করছে, যেটা রাজকুমার প্রমাণ করছে। ভালো কন্টেন্ট হলে অডিয়েন্স কেন দেখবে না আমাকে বলেন তো? কেন দেখবে না? 100% দেখে। আপনারা ভালো কন্টেন্ট বানাইতে পারেন না, কিভাবে আপনাদের মুভি চলবে? মানে যা তা একটা গুগবর বানিয়ে ছেড়ে দিলাম আর পাবলিক ওটা দেখবে, এত ইজি মনে করেন? পাবলিকের ডিমান্ড চেঞ্জ হয়েছে, পাবলিকের চাহিদা চেঞ্জ হয়েছে, পাবলিকের রুচি চেঞ্জ হয়েছে, বুঝতে হবে। তো আগামী কুরবানি ঈদে আমি বলবো যে নীলচক্র সিনেমা আরিফিন শুভর এইটাও যাতে না আসে, শরীফুল রাজের কবি সিনেমা এইটাও যাতে না আসে। কারণ এইগুলা ধরেন আমি মনে নিলাম গল্প খুবই ভালো, স্ট্রং গল্প, স্ট্রং একটা মুভি, খুব ভালো মানের মুভি হবে নীলচক্র আর হচ্ছে আপনার ধরেন কবি।
মানে তুফান এবং জঙ্গলির বাইরে। তো এই মুভিগুলো কি আসলে দর্শককে স্পেস দিতে হবে না, যে এই মুভিগুলো কেমন হলো, কীভাবে মেকিং করলো, কেমন অ্যাক্টিং করলো, এগুলো স্পেস দিতে হবে না, আলোচনায় আনতে হবে না। তো আপনারা ঈদের পরে রিলিজ দেন, ঈদের 1 মাস পর রিলিজ দেন, তখন দর্শক দেখবে, একা সেই মুভিটা দেখবে, মানে আর কোনো বড় মুভি থাকবে না, আর কোনো আলোচনা থাকবে না, মানুষের মাইন্ড খুবই রিল্যাক্স থাকবে। সেই রিল্যাক্সে আপনাদের মুভিগুলো দেখতে পারবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ এই মুভিগুলোও ভালো হয়। তখন দর্শক রিভিউ ভালো হবে। তো মানে ওই সময় যে মুভিগুলো রিলিজ হবে তার মধ্যে দর্শক রিভিউ আপনাদের মুভির বা নীলচক্র, কবি সিনেমা এগুলোর রিভিউ ভালো হবে, পাবলিক বেশি দেখবে, আপনাদের লসটা কমে আসবে, বা এমনও হতে পারে হিট হয়ে যাবে। তো এই পলিসিটা কেন আপনারা বোঝেন না? আপনারা তুফানের সাথে রিলিজ দিতে আসতেছেন। আরে ভাই, রাজকুমার দিয়ে 127টা হল নিছে শাকিব খান, আর 150টা হলও নেওয়ার সক্ষমতা রাখে তুফান, যদি 150টা হল ওপেন থাকে। এবারও 120+ হল নিবে তুফান, সেখানে জঙ্গলিও একটা অ্যাকশন ফিল্ম। হ্যাঁ, জঙ্গলিও কিন্তু আপনার 30টা হল নিবেই, বাকি যে 30টা হল, জঙ্গলি 20 থেকে 30টা হল নিবে। তো বাদ বাকি কবি বা জঙ্গলি, নীলচক্র, এগুলো আপনারা কোথায় চালাবেন? ওই শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোতে 2-3টা শো নিয়ে আপনাদের টাকা তুলে আনতে পারবেন? তো এই সহজ জিনিসটা আপনারা কেন বোঝেন না? আপনাদের কন্টেন্টকে নিজেরা গলা চিপ মেরে ফেলেন কেন এই কন্টেন্টগুলোকে? বাংলাদেশে ইন্ডাস্ট্রি বড় হইতে হইলে 12 মাসে 12টা কন্টেন্ট দরকার, যেটা ফুল কোয়ালিটি সম্পন্ন, ফুল কমার্শিয়াল বা খুব ভালো কন্টেন্ট। 12টা কন্টেন্ট 12 মাস চললেই হবে ভাই। তাই আমাদের 100 সিনেমা হল বাঁচবে, সমস্যা নাই। আমাদের 12 মাসে 50টা সিনেমার তো দরকার নাই। এই ক্ষেত্রে আমাদের এফডিসি বা চলচ্চিত্র শিল্পী সমিতি বা সেন্সর বোর্ড, এদের একটু মানে খুব বেশি সতর্ক হইতে হবে। মানে হাঁকাও একটা নাম দিলাম, হাঁকাও একটা সিনেমা নাম দিয়ে আপনার নাটক বানায় ফেললাম, ওইটাই আপনারা সেন্সর দিয়ে দিতেছেন। নো, কোয়ালিটি থাকতে হবে আপনাদের মধ্যেও, যে না এটা ফিল্ম না, এটা ফিল্মের মতো না, এটা আমরা রিলিজ দিতে দিব না, আপনারা আরও ভালো ফিল্ম বানান তারপর রিলিজ দেন। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও আগাবে, আমাদের প্রযোজক আরও বাড়বে, বড় বড় প্রযোজক বাড়বে। দেখেন, যারা আপনার 4, 5, 6, 7 কোটি টাকা ইনভেস্ট করার মতো প্রযোজক আছে, তারা কাকে নিয়ে ছবি বানাচ্ছে? একমাত্র শাকিব খানকে নিয়ে। শাকিব ছাড়া তারা অন্য কোনো হিরোর প্রতি 2 কোটি টাকার উপরে ইনভেস্ট করার মতো ভরসাই পাইতেছে না। তাহলে লাভ কি হইল? তো ভালো ভালো কন্টেন্ট 12 মাসে 12টা আসলেই এনাফ, আর কিছু লাগে না। হ্যাঁ, তাহলে আমাদের ফিল্ম বাঁচবে। কারণ একটা সুপারহিট মুভি 1 মাস এমনিতেই চলে, খুব ভালো চলে 1 মাস, 3 সপ্তাহ এমনিতেই চলে। একটা সুপারহিট হইতে হইলে, ব্লকবাস্টার হইতে হইলে 4 সপ্তাহ বা 1 মাস খুব ভালোভাবে মুভিটা চলতে হয়। তো সেরকম মুভি যদি আমরা 12 মাসে 12টা পাই, তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এত তো দরকার নাই। মানুষ যে টাকা পায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে দেয়, সেন্সর দিয়ে দেয়। আরে ভাই, ইন্ডাস্ট্রি চিনলেন না, আপনার শুধু টাকাটাই চিনলেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমাদের ইন্ডাস্ট্রি প্রযোজকদের উচিত বিজনেসটা বোঝা, কিভাবে বিজনেস করতে হয় সেইটা বোঝা, আর মুভি রিলিজের রাইট টাইমটা বোঝা, যে কোন সময় রিলিজ দিলে আমাদের মুভিটা চলবে। বড় বড় মুভির সাথে মানে টেক্কা দেওয়ার জন্য বা ভাব নিয়ে অ্যাটিটিউড দেখিয়ে রিলিজ দেওয়া বন্ধ করেন। আর এরকম চলতে থাকলে মারা খাইতেই থাকবেন, এক সময় পাছা লাল হয়ে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিতে হবে আপনাদের।